প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বা প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি নিয়ে আমরা এখন জানবো। সেক্ষেত্রে আমাদের প্রথমেই বলতে হবে, তোমরা অলরেডি কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্পর্কে জানো, এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কী হতো, শক্তির প্রবাহ হতো এক জায়গা থেকে আরেক জায়গাতে। তার মানে এই যে শক্তির প্রবাহটা হচ্ছে, এই প্রবাহটা কার মাধ্যমে হচ্ছে সেটা তৈরি করেন বা বের করেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো ম্যাক্স প্ল্যাঙ্কের এই থিওরির মাধ্যমে আমরা জানতে পারি যে যদি কখনো কোথাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাজ করে, তাহলে তার মাধ্যমে একটা শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হবে, এবং এই শক্তির প্রবাহটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। খেয়াল করে দেখো, আমি কিন্তু বলেছিলাম তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন পড়েছিলাম তখন সেটা হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের কথা। ম্যাক্সওয়েল বলেছিলেন কি, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে একটা নির্দিষ্ট কণা কাজ করে যার নাম হচ্ছে ফোটন, এবং ফোটনের এই চলনটা হচ্ছে কন্টিনিউয়াস। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লাইট আপতিত হচ্ছে কোনো একটা প্লেনে। প্লেন বলতে আমি এখানে আয়না বলছি বা মিরর বলছি। তো যখন আমাদের লাইটটা আয়নার মধ্যে পড়বে, তখন সেই লাইট বা আলোটা প্রতিফলিত হয়ে এই পথে চলে যাবে। এখন আলো যেহেতু দৃশ্যমান আলো বা আমরা চোখে দেখতে পারি, কোনো একটা আলো কোনো বস্তুর উপর পড়লে তখন আমরা বলতে পারবো আলোটা হচ্ছে কি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কেননা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কিন্তু 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জে ছিল আমাদের দৃশ্যমান আলো। এখন এই আলোর যে আপতিত হলো এই প্লেনের মধ্যে, খেয়াল করে দেখো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস গতিপথ। কন্টিনিউয়াস বলতে আমি কি বলছি, নিরবিচ্ছিন্ন, অর্থাৎ এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা নেই। একটা আলোর পেছনে ঠিক আরেকটা আলোর যেই কণা বা কোয়ান্টা সেটা কিন্তু যুক্ত রয়েছে। তার মানে আলোক শক্তির জন্য দায়ী হচ্ছে একটা নির্দিষ্ট কণা, যেটাকে আমরা বলে থাকি ফোটন বা কোয়ান্টা। এবং এই ফোটন বা কোয়ান্টা সম্পর্কে ম্যাক্সওয়েল যেটা বলেছিলেন সেটা হচ্ছে, একটার পর একটা ফোটন বা কোয়ান্টা এমনভাবে যাতায়াত করে কোনো একটা আলো বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে, যাতে তাদের মধ্যে কোনো গ্যাপ না থাকে বা তাদের মধ্যে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। ধরো এটা যদি একটা কোয়ান্টা হয়, পরবর্তী কোয়ান্টাটা ঠিক তার সাথে যুক্ত থাকবে, পরবর্তী কোয়ান্টা তার সাথে যুক্ত থাকবে। তো এখানে কোয়ান্টা বা ফোটন বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা শক্তির প্যাকেট বোঝাচ্ছি বা শক্তির গুচ্ছ বোঝাচ্ছি। এটা ছিল জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের ধারণা। পরবর্তীতে প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম থিওরিতে এই টোটাল ধারণাটাকে চেঞ্জ করে ফেলেন। তিনি বললেন যে না, এই ফোটন কণাগুলো আসলে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস না, এদের মাঝে কিছু গ্যাপ আছে। যেমন আমি যদি বলি, এটা যদি প্রথম ফোটন কণা হয়, তারপর আরেকটা ফোটন কণা থাকবে, তারপরে আরেকটা ফোটন কণা থাকবে, এরকম অসংখ্য ফোটন কণা একটার পর একটা বিচ্ছিন্নভাবে বা ডিসক্রিট ওয়েতে চলাচল করবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে। তার মানে ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি অনুসারে আমি যদি আলোটাকে দেখাই, তাহলে আলোর লাইটের সামনে এটা একটা ফোটন কণা, এখানে একটা ফোটন কণা থাকবে, এখানে একটা ফোটন কণা থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফোটন কণা বিচ্ছিন্নভাবে বা বলা যায় তাদের মাঝে একটা নির্দিষ্ট গ্যাপ করে করে তারপর যাতায়াত করবে যে কোনো মাধ্যমে। তো এটা ছিল ম্যাক্স প্ল্যাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরির মধ্যে যে তুমি কোয়ান্টাম নামটা দেখতে পাচ্ছ, এটা এসেছে কোয়ান্টা থেকে। তার মানে ফোটন, এটার আরেকটা নাম হচ্ছে কি আমাদের কোয়ান্টা। আমরা এটাকে কোয়ান্টা দেখতে পারি। আর কোয়ান্টা বা ফোটন বলতে কি বোঝায়, শক্তির প্যাকেট বোঝায়, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে অনেক ছোট ছোট শক্তির প্যাকেট রয়েছে। তোমাদের অনেকের একটা ভুল ধারণা থাকে যে শুধুমাত্র আলোর মধ্যে ফোটন থাকে, আসলে তা না। আলো হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের অংশ। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গে আমরা দেখেছিলাম এক্স রে, গামা রে, তারপর হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, তারপরে ইনফ্রারেড রে, রেডিওয়ে, মাইক্রোওয়েভ, সবার মধ্যেই কিন্তু ফোটন থাকবে বা কোয়ান্টা থাকবে। আর কোয়ান্টা বা ফোটন যখন চলাচল করবে, তখন তারা কিন্তু এরকম বিচ্ছিন্নভাবে চলাচল করবে অ্যাকর্ডিং টু ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি। এখন এই যে ফোটন বা হচ্ছে কোয়ান্টা বা শক্তির যে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট বা এনার্জি প্যাকেট যেটাই বলে না কেন, এদের আবার কিছু বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এরা অবশ্যই লাইট স্পিডে চলবে। তাহলে আমি একটু বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা আলোর গতিতে চলবে। তাহলে আমরা লিখতে পারি ফোটনের গতিটা হচ্ছে অবশ্যই আলোর গতি, আর আলোর গতি হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন এক ধরনের গতি। তারপরে এই ফোটন কণার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা টোটালি নিউট্রাল। নিউট্রাল বলতে আমি বোঝাচ্ছি কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা আমাদের ফোটনটা বিক্ষেপ হয় না বা বিচ্যুতি ঘটে না। যেমন আমরা দেখেছিলাম যে ক্যাথোড রশ্মি বা অ্যানোড রশ্মি যেটাই বলি না কেন, সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হতো বা বলা যায় সেটা বিচ্যুতি ঘটতো তার। কিন্তু তুমি যদি ফোটন কণার ফ্লোতে বা আলোক রশ্মির ফ্লোয়ের মধ্যে যদি কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র রাখো, তাহলে সেটা কখনোই কিন্তু দিক পরিবর্তন করবে না। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডের নাম শুনেছি বা মহাকর্ষীয় ক্ষেত্রের নাম শুনেছি। এই গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা কিন্তু আলোক কণা
বা কোয়ান্টা বা ফোটন এটার মধ্যে ইফেক্ট পড়ে। কিভাবে? তোমরা ব্ল্যাক হোলের নাম শুনেছ। ব্ল্যাক হোল হচ্ছে খুবই ভারী একটা বস্তু এবং এটার গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় যেই ক্ষেত্রটা আছে এটা অনেক স্ট্রং। তাই আলো কিন্তু ব্ল্যাক হোল থেকেও চলে যেতে পারে না। তার মানে ব্ল্যাক হোলের মধ্যে তুমি যদি আলো মারো সে আলোটা আর ফিরে আসবে না কখনোই, অথবা ব্ল্যাক হোলের মধ্যে দাঁড়িয়ে তুমি যদি আকাশের দিকে আলো ছুঁড়ে মারো সে আলোটা কখনোই কিন্তু আকাশে যাবে না। তার মানে মহাকর্ষীয় ক্ষেত্র যেটা সেটা দ্বারা কিন্তু আমাদের ফোটন কণা বা কোয়ান্টা এটা আকর্ষিত হয়। এবং এক্ষেত্রে আমরা আরও কিছু ইতিহাস জানতে পারি বিজ্ঞানী আইনস্টাইনকে নিয়ে। তিনি কিন্তু কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন এভাবে, তো সূর্যগ্রহণের সময়। তো সেটা নিয়ে হয়তো অন্য আরেকদিন বলবো, যে উনি দেখার চেষ্টা করেছিলেন যে একটা নির্দিষ্ট তারার আলো যেটা সূর্যের পেছনে আছে সে আলোর পথটা কিন্তু বেঁকে যায় সূর্যের মহাকর্ষের কারণে বা সূর্যের গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে। তো যাই হোক, এটা অন্য কথা। আমরা ফোটনের আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হচ্ছে এই যে ফোটনটা আমরা দেখছি, ফোটনের তো অবশ্যই এনার্জি আছে, তাই না? এনার্জিকে আমরা দিয়ে প্রকাশ করতে পারি এবং এই এনার্জিটা আসলে ফোটনের যেই ফ্রিকোয়েন্সি থাকে বা কম্পাঙ্ক যে থাকে সে কম্পাঙ্কের সমানুপাতিক। আর আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য কম্পাঙ্ককে নিউ দিয়ে প্রকাশ করা হয়। মানে এটার উচ্চারণ হচ্ছে কি নিউ। তোমরা নিউ যেভাবে প্রকাশ করো সেভাবে এটাকে প্রকাশ করা হয়। অর্থাৎ তুমি যত বেশি পরিমাণ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বাড়াবে আমাদের ফোটনের যে শক্তি বা এনার্জি সেটা কিন্তু তত বেশি পরিমাণ বাড়তে থাকবে। এবং এই যে এখানে শক্তি বা এনার্জির আমরা একটা সম্পর্ক দেখছি, ই সমানুপাতিক নিউ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ই সমানুপাতিক, সমানুপাতিক তো উঠে যাবে, আমরা যদি একটা সম্পর্ক তৈরি করি সেটা হবে এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে এই ভদ্রলোক ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবককে বলা হয়েছে কি এইচ। এখন খেয়াল করো প্ল্যাঙ্কের ধ্রুবক বিষয়টা আসলে কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি না যে একটার পর একটা ফোটন চলে যাচ্ছে এখানে ডিসকন্টিনিউয়াসভাবে বা বলা যায় বিচ্ছিন্নভাবে। একটা ফোটন থেকে আরেকটা ফোটনের মাঝে কি আছে? একটা গ্যাপ আছে, তাই না? আবার আচ্ছা, এটা একটা মনে হয় হাসির মুখের মতো হয়ে গেছে। তোমরা যদি খেয়াল করো এই টোটালটা কিন্তু একটা মানুষের হাসির মুখের মতো হয়েছে। তো যাই হোক, আমরা এটা দেখাতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে একটা ফোটন থেকে আরেকটা ফোটনের মধ্যে অবশ্যই গ্যাপ আছে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে। আবার এই ফোটন থেকেও কি এই ফোটনের মধ্যে একটা গ্যাপ আছে, অর্থাৎ দুইটা ফোটন এখানে হাসতেছে। তো এই যে হাসির মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা এইচ। তার মানে প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে। তো এতটুকু মান এতটাই ছোট যেটা দুইটা ফোটনের মধ্যবর্তী দূরত্ব হিসেবে কাজ করে এবং মহাবিশ্বে এর চেয়ে কম দূরত্ব আসলে পসিবল না। অর্থাৎ প্ল্যাঙ্কের ধ্রুবকটা এতটাই ছোট একটা দূরত্ব নির্দেশ করে, দুটো বস্তু বা দুটো কণার মাঝে মিনিমাম এতটুকু দূরত্ব থাকে, এর বেশি দূরত্ব আর থাকতে পারে না, মানে এর কম আর দূরত্ব থাকতে পারে না। একে বলা হয় প্ল্যাঙ্কের দূরত্ব। বাট আমরা এখানে প্ল্যাঙ্কের দূরত্ব নিয়ে তেমন একটা কাজ করি না। আমরা বেসিক্যালি যে কাজটা করি সেটা হচ্ছে অন্য কোনো ইউনিট নিয়ে কাজ করি। তো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের প্ল্যাঙ্কের দূরত্ব। এবং তুমি যদি যে কোনো দুটো বস্তুকে খুব কাছাকাছি রাখো, ধরা যাক আমি এখানে দুটো বস্তু রাখলাম, এই দুটো বস্তুকে আমি বা দুটো কণার কথাও যদি বলি, খুব কাছাকাছি আমি একদম লাগিয়ে রেখেছি, বাট এরা কখনোই পরস্পরের সাথে এভাবে লাগতে পারবে না, কেননা এই জায়গাটাতে মিনিমাম একটা গ্যাপ থাকবে এবং এই গ্যাপটা ম্যাক্সিমাম আমাদের অনেক বেশি হতে পারে, বাট মিনিমাম সে এইচ দূরত্ব হবে। তার মানে এইচ হচ্ছে বা প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট বা ধ্রুবক সেটা হচ্ছে একটা ন্যূনতম দূরত্ব, যে দূরত্বের কম কোনো কণা বা কোনো বস্তু আর নিজেরা তাদের কাছাকাছি থাকতে পারে না। এখন এই যে ফোটন বা কোয়ান্টা, এটা যে আলোর গতিতে চলে, এই আলোর গতির মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, তুমি যদি ভিন্ন ভিন্ন মাধ্যমে এটাকে নিয়ে যাও, দ্যাট মিনস তুমি যদি এটাকে ডিফারেন্ট মাধ্যমে নিয়ে যাও বা ভিন্ন মাধ্যমে যদি তুমি নিয়ে যাও, তাহলে এর গতিটা কিন্তু পরিবর্তন হবে। কেননা আমি যদি পানির মধ্য দিয়ে ফোটন কণা বা কোয়ান্টাকে চালনা করি, তার যেমন গতি হবে, বাতাসের মধ্যে দিয়ে তাকে যদি চালনা করি তার গতি আরও বেশি হবে। এবং তুমি যদি ক্যারোসিনের মধ্যে দিয়ে বা পেট্রোল ডিজেলের মধ্যে দিয়ে এই ফোটন কণাকে চালনা করো বা কোনো একটা আলোকে যদি চালনা করো, তার গতি কিন্তু আরও কম হবে। তার মানে মাধ্যম যত ঘন হবে, আমাদের আলোর গতি বলি বা ফোটন বা কোয়ান্টা বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে গতিটা বলি সেটা অবশ্যই কমে যাবে। তাহলে মাধ্যম যদি ভিন্ন করি তাহলে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের যেই গতিটা সেটাও কিন্তু ভিন্ন হবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি, আমাদের যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এই জিনিসটা সবসময় সেম থাকবে। কেননা আমাদের ফোটন বা কোয়ান্টা এই জিনিসটার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এটা নির্ভর করে সোর্সের উপর। খেয়াল করো, আমাদের এখানে টর্চ লাইটটা হচ্ছে কি একটা সোর্স। তার মানে এই টর্চ লাইট বা সোর্স যদি কম্পাঙ্ক বা নিউকে চেঞ্জ করে, তবেই আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের যেই কম্পাঙ্কটা আছে সেটা পরিবর্তন হবে। আদারওয়াইজ কোনো মাধ্যম
কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের যে কম্পাঙ্ক আছে সেটাকে চেঞ্জ করতে পারে না। অর্থাৎ তুমি যদি, আমি একটু দেখাই এখানে, তুমি একটা লাইটের কথা ধরলে, ধরো তোমার কাছে একটা লেজার রশ্মি আছে, তাহলে লেজার রশ্মিটা তোমাকে লাল বর্ণের আলো দেয়। এখন এই লাল বর্ণের আলোটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বা নিউ দায়ী। একই সাথে লাল বর্ণের আলোর জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা দায়ী। এখন তুমি যদি লাল বর্ণের আলো অনেক দূরে পাঠালে এবং এই মাধ্যমের, মানে তোমার লাল বর্ণের আলোটা প্রথমে বাতাস মাধ্যমে গেল, তারপর পানির মাধ্যমে গেল, তারপরে কেরোসিন, তারপর পেট্রোল, তারপর ডিজেল, তারপর গ্লিসারিন, তারপর হীরা, বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে ফ্লো হলো, তুমি দেখবা সব ক্ষেত্রে কিন্তু লাল বর্ণের আলোটা সেম থাকছে। তার মানে আলোর বর্ণটা টোটালি ডিপেন্ড করছে তার কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য এদের উপর। এবং কম্পাঙ্ক যেহেতু টোটালি সোর্স বা যেখান থেকে আমরা আলো তৈরি করেছি তার উপর নির্ভরশীল, তাই বলা যায় এই লাল কালারের আলো আমি যতক্ষণ না সোর্সকে পরিবর্তন করব ততক্ষণ পর্যন্ত না এটা চেঞ্জ হবে। সবসময় লাল বর্ণের আলো লাল বর্ণেই থাকবে। পানির ভিতরেও তুমি লাল বর্ণ দেখতে পাবে, তারপরে হচ্ছে বাতাসের ভেতরেও তুমি লাল বর্ণ দেখতে পাবে, কিংবা ক্যারোসিনের ভিতরেও কিন্তু তুমি লাল বর্ণের আলোই দেখতে পাবে। তবে প্রত্যেকটা মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আলোর গতিবেগ কমে যাবে। তাহলে আমি বলতে পারি তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগটা নির্ভর করে সে কোন মাধ্যম দিয়ে প্রবাহিত হচ্ছে তার উপর, বাট তার বর্ণ নির্ভর করে টোটালি তার কম্পাঙ্কের উপর, এবং কম্পাঙ্কটা নির্ভর করে টোটালি তার সোর্সের উপর। অর্থাৎ তুমি লেজার লাইট থেকে আলোটা মারছো নাকি টর্চ লাইট থেকে আলোটা মারছো সেটার উপর নির্ভর করে। এখন এই যে ফোটন কণাটার কথা বললাম, যেটা একটা শক্তির কণা বা শক্তির প্যাকেট, এটা আবার আরেকটা ভিন্ন বৈশিষ্ট্য দেখায়। ও যখন ট্রাভেল করে, দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আলোটা একটা নির্দিষ্ট দিকে যাত্রা করছে, ওর যাত্রাটা করে হচ্ছে টোটালি তরঙ্গের মতো বা ওয়েভের মতো। কেন? কারণ তরঙ্গের মধ্যে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তরঙ্গ বেগ থাকে, কম্পাঙ্ক থাকে, পর্যায়কাল থাকে, এই সমস্ত জিনিস থাকে। তাহলে যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে ফোটন কণা বা কোয়ান্টাটা ট্রাভেল করবে তখন সেটা টোটালি তরঙ্গের মতো একটা আচরণ করে। আর যখন সেটা কোনো একটা তলের মধ্যে শোষিত হবে, যেমন দেখতে পাচ্ছ তোমরা আয়নার মধ্যে, ঠিক এই জায়গাটাতে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গটা শোষিত হচ্ছে বা আপতিত হচ্ছে। যখন সে এই জায়গাটাতে আপতিত হচ্ছে তখন সে টোটালি একটা কণার মতো আচরণ করবে। তার মানে ফোটন বা কোয়ান্টা, এটার মধ্যে একসাথে দুইটা ধর্ম থাকে। একটা হচ্ছে ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম, আরেকটা হচ্ছে পার্টিকেল নেচার বা কণা ধর্ম। এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। যখন আমরা ট্রাভেল করাবো তড়িৎচুম্বকীয় তরঙ্গকে তখন সেটা তরঙ্গের মতো কাজ করবে, আর যখন সেটা কোনো একটা নির্দিষ্ট তলে পড়বে তখন ওই তলের মধ্যে কিন্তু কিছু পরিমাণ আলো শোষিত হয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু শোষিত হয় বা অ্যাবজর্ব হয়। ওই অ্যাবজর্ব হওয়াটা হবে কণা বৈশিষ্ট্যের মতো, মানে কণার বৈশিষ্ট্যটা সেখানে দেখা যাবে। তো এখন আমাদের যখন এই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা আপতিত হলো, এরপরে কি অবশ্যই প্রতিফলন ঘটবে। প্রতিফলনটাও কিন্তু আমাদের টোটালি ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্নভাবে হবে। আমি যদি তোমাকে দেখাই, এখানে তুমি অনেকগুলো ফোটন কণা দেখতে পাচ্ছ, এবং এই ফোটন কণাগুলো যখন প্রতিফলিত হবে তখনও তাদের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ থাকবে, এবং তোমরা জানো এই গ্যাপের মান হচ্ছে কি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা এইচ। তাহলে এইচ হচ্ছে এই মহাবিশ্বে সবচেয়ে ছোট দূরত্ব, যে দূরত্বে মিনিমাম লেভেলে একটা কণা আরেকটা কণার সাপেক্ষে থাকতে পারে। কোনো একটা বস্তুতে আমি যদি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিক্ষেপ করি তাহলে ওই বস্তুটা অবশ্যই সেই তরঙ্গটাকে শোষণ করবে শক্তির মাত্রা হিসেবে। তার মানে ওই বস্তুর মধ্যে শক্তি শোষিত হবে, এবং ওই শক্তির মানই আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ মিউ। এবং এই শক্তিটা ম্যাক্স প্ল্যাঙ্কের মতে টোটালি বিচ্ছিন্ন, দ্যাট মিনস ডিসক্রিট। ডিসক্রিট বলতে কী বোঝাচ্ছি আমরা পরের স্লাইডে দেখি বিষয়টা। খেয়াল করে এখানে দুইটা সিঁড়ি আছে। একটা সিঁড়ি হচ্ছে খুব সুন্দর দেখতে, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি, আর আরেকটা সিঁড়ি হচ্ছে টোটালি ঢালু। তার মানে তুমি কিন্তু এই সিঁড়িতে সহজে উঠতে পারবে না, বাট এই সিঁড়িটাতে কিন্তু তুমি সহজে উপরে উঠতে পারবে। খেয়াল করো তো, আমাদের উপরে একটা বস্তু বসে আছে এবং তুমি এটাকে ফোটন ধরতে পারো, ফোটন কণা, যেটার জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ দায়ী। এই ফোটন কণাটা দুইটা সিঁড়ির উপরেই বসে আছে। তুমি যদি এই ফোটন কণাটাকে ছেড়ে দাও সে কিন্তু সরাসরি গড়িয়ে নিচে পড়ে যাবে প্রথম সিঁড়ি দিয়ে, বাট এই ফোটন কণাটাকে যদি ছেড়ে দাও সে ধাপে ধাপে নিচে পড়া শুরু করবে। দ্যাট মিনস সে প্রথমে এভাবে পড়বে, তারপরে এভাবে, তারপরে এভাবে। তার মানে ধাপে ধাপে এই ফোটন কণাটা আস্তে আস্তে নিচে পড়া শুরু করবে। এখানে প্রথম ক্ষেত্রে আমি যদি বলি ফোটন কণার যে পড়ন, এই পড়াটা হচ্ছে একটা কন্টিনিউয়াস পড়া বা বলা যায় নিয়মিত বা নিরবিচ্ছিন্ন। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি সিঁড়ির কথা বলি, এটা হচ্ছে বিচ্ছিন্ন, এবং বিচ্ছিন্নটাকে ইংলিশে বলা হয় ডিসক্রিট। তো আমাদের একটা কোর্স ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা ছিল হচ্ছে
ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা ডিএসপি। তো সেখানে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স করেছি, ডিসক্রিট সিগন্যাল নিয়ে কাজ করেছি, অনেক কিছু করেছি। তো ওখান থেকে আসলে আমাদের নামটা এসেছে ডিসক্রিট বা বিচ্ছিন্ন। সেই বিচ্ছিন্নর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ফোটনের যে শক্তিটা সেটা আসলে বিচ্ছিন্নভাবে কাজ করে, সেটা এরকম প্রথম সিঁড়ির মতো নিরবিচ্ছিন্নভাবে হয় না। এখন ফোটনের শক্তি কী ছিল? ফোটনের শক্তি ছিল এইচ ইজ ইকুয়াল টু মানে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাই না? এই যে এইচ নিউ এটা যে লিখলাম এটা আসলে ডিসক্রিট থাকবে। কিভাবে? আমি যদি এইচ নিউর দিকে তাকাই, এটা আসলে 1 ইন্টু এইচ নিউ হিসেবে আছে। আমি যদি আরেকবার এইচ নিউটাকে লিখতে চাই, তাহলে সেটাকে যদি আমি ডিসক্রিট বানাতে চাই, তাহলে অবশ্যই সেটা হবে 2 গুণ, তারপরে সেটা 3 গুণ হতে পারে অথবা 4 গুণ হতে পারে। তার মানে আমরা বুঝতে পারলাম 1 এবং 2 এই দুইটা এনার্জির মাঝে আর কোনো এনার্জি নেই। তার মানে তুমি কখনো এটাকে 2.5 অথবা আমি যদি একটু বলি 1.33 এইচ নিউ এভাবে লিখতে পারবো না। আবার 2 আর 3 মাঝে তুমি চাইলেও এটাকে ধরো 2.5 এইচ নিউ এভাবে লিখতে পারবো না। তার মানে আমাদের যে শক্তিটা আছে ই, এটা আসলে পূর্ণ সংখ্যার গুণিতক হিসেবে থাকবে। পূর্ণ সংখ্যা বলতে 1 2 3 4 এরকম বোঝাচ্ছি, কোনো ভগ্নাংশ হিসেবে থাকবে না। তার মানে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি হয় 1 ইন্টু এইচ নিউ হতে পারে, অথবা 2 ইন্টু এইচ নিউ হতে পারে, অথবা 3 ইন্টু এইচ নিউ হতে পারে। 1 এবং 2 এর মাঝে যত ভ্যালু আছে তাদের কেউই হবে না, অথবা 2 এবং 3 এর মাঝে যত ভ্যালু আছে তাদের কেউই কিন্তু হবে না। এই ঘটনাটাকে বলা হয় ডিসক্রিট বা বিচ্ছিন্ন। তার মানে আমরা বলতে পারলাম ম্যাক্স প্ল্যাঙ্ক যিনি ছিলেন তিনি আসলে এই ডিসক্রিট জিনিসটা বের করেছেন বা বিচ্ছিন্ন বের করেছেন। তার মানে আমরা বলতে পারি আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে শক্তিটা, এটা কখনোই সবগুলো ভ্যালুর হয় না, এটা ফিক্সড কিছু ভ্যালুর হয়। এবং ওই ফিক্সড ভ্যালুগুলো কীভাবে হয়? যেমন 1 ইন্টু এইচ নিউ, 2 ইন্টু এইচ নিউ, 3 ইন্টু এইচ নিউ এভাবে হয়, কখনোই ভগ্নাংশ আকারে হয় না। তো এভাবে আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তিগুলোকে বণ্টিত করা হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা ছোট্ট সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে কি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটা তো আমরা দেখলাম, বাট এক্সাক্ট সূত্রটা হচ্ছে এন ইন্টু এইচ ইন্টু নিউ, যেখানে এন হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, যার মান হচ্ছে 1 2 3 4 ডট 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 করতে করতে আমরা অসীম পর্যন্ত যেতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র, এবং এই সূত্রটা তোমরা অনেকে হয়তো আজকে প্রথম দেখতে পাচ্ছ। আর আমরা বইতে যে সূত্রটা দেখতে পাই বা আমাদের পাঠ্য বইতে যেটা দেখতে পাই, সেক্ষেত্রে এনের মানটা আসলে 1 ধরা হয়। দ্যাট মিনস আমরা দেখতে পাই 1 ইন্টু এইচ নিউ, বাট এখানে যে সবসময় 1 হবে তা না, 2 3 4 5 যা খুশি হতে পারে। তারপর আমাদের কিছু মেইন জিনিস দেখার আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরির কয়েকটা সম্পর্ক দেখব। সম্পর্ক মানে হচ্ছে আমরা কিছু ফর্মুলা দেখব যে কীভাবে তারা এসেছে। তাহলে প্রথম যে ফর্মুলাটা, যেটা আমরা অলরেডি দেখেছি, তার মান হচ্ছে ই ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ ইন্টু নিউ, অথবা আমরা সবসময় বইতে যেটা দেখি সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। তো এন এর মান যখন 1 হয় তখন কিন্তু এটা কাজ করে। এখন আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে নিউ মানে কি? নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তো আমরা তরঙ্গের সূত্র অনুসারে জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। যখন আমরা ছোটোবেলায় শব্দের চ্যাপ্টার পড়েছিলাম বা সাউন্ডের চ্যাপ্টার পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য আমাদের টোটাল সূত্রটা চেঞ্জ হয়ে যায়, যেহেতু আমরা এখন তরঙ্গ নিয়ে কাজ করছি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলো নিয়ে, তাই ভি যেটা সেটা আসলে আলোর বেগ সি হয়ে যায়, এফ যেটা সেটা হচ্ছে নিউ হয়ে যায়, আর ল্যামডা যা আছে তাই থাকে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের কম্পাঙ্ক বা নিউর মানটা বের করতে পারি। নিউ হচ্ছে কি আমাদের সি ডিভাইড বাই ল্যামডা। সেম মানটা আমি যদি এই জায়গাটাতে বসাই, তাহলে আমি কি পাবো? আমি এখানে পাবো হচ্ছে ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু সি ডিভাইড বাই ল্যামডা। তো এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক। আবার তোমরা আরেকটা সূত্র কিন্তু জানো, আমি যদি সূত্রটা লিখি সেটা হচ্ছে তোমরা ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা সম্পর্কে জানো। তরঙ্গ সংখ্যাকে লেখা হয় নিউ বার ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যকে 1 দিয়ে ভাগ করলে বা তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশিটাই হচ্ছে কি আমাদের এখানে তরঙ্গ সংখ্যা। তাহলে এই জায়গাটাতে আমরা তরঙ্গ সংখ্যার জন্য সূত্রটা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু সি ডিভাইড বাই ল্যামডা ছিল, বাট এখানে সি ইন্টু তরঙ্গ সংখ্যা হবে, কারণ 1 বাই ল্যামডা যখন আমাদের সি এর সাথে বা এইচ এর সাথে গুণ আছে, তার মানে সেই জায়গাটাতে হয়ে যাবে কি আমাদের তরঙ্গ সংখ্যা নিউ বার। তাহলে এখান থেকে একটা বিষয় কিন্তু তোমরা ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা একটা ভালো সম্পর্ক পাচ্ছি এখান থেকে। আমি যদি একটু ভিন্ন কালারে লিখি, তাহলে সম্পর্কটা হচ্ছে কি ই হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি, বা বলা যায় কোয়ান্টা বা ফোটনের শক্তি। এই শক্তিটা কার সমানুপাতিক আমরা দেখতে পাচ্ছি? এই শক্তিটা হচ্ছে আমাদের যেই
ফ্রিকোয়েন্সি ছিল, দ্যাট মিনস কম্পাঙ্ক ছিল, সেটার সমানুপাতিক। আচ্ছা, এইটাই ঠিক মতো লিখি। এবং এই টোটালটা আবার কার সমানুপাতিক? অবশ্যই তরঙ্গ সংখ্যা বা নিউ বারের সমানুপাতিক। কেন? কারণ তুমি যদি লাস্ট সম্পর্ক থেকে দেখো তাহলে এইচ এবং সি দুইটি কিন্তু ধ্রুবক। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর সি হচ্ছে কি আলোর বেগ। তাহলে এই দুটো ধ্রুবককে আমি যদি উঠিয়ে একটা সমানুপাতিক সম্পর্ক তৈরি করি তাহলে সেটা হবে কি ই সমানুপাতিক নিউ বার বা তরঙ্গ সংখ্যা। এবং এই টোটালটা আবার কার সমানুপাতিক? 1/, ল্যামডা, এটা সমানুপাতিক। এটা কোত্থেকে আসছে? এটা আসছে এই লাইন থেকে। খেয়াল করো, এখানে এইচ হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট, সি হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে এইচ আর সি এর বদলে আমরা সমানুপাতিক ধ্রুবক যদি বসাই তাহলে 1/ল্যামডাটা থাকবে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সম্পর্ক এবং এটা দিয়ে তোমরা কিন্তু অনেক ধরনের কাজ করে ফেলতে পারো। এখন খেয়াল করো তো, এই সম্পর্কের মধ্যে আমরা আরেকটা ট্রিকি জিনিস দেখবো, সেটা হচ্ছে যদি কখনো আমাদের এনার্জি ম্যাক্সিমাম থাকে তাহলে আমাদের কম্পাঙ্ক সেটাও ম্যাক্সিমাম হবে, আমাদের ওয়েভ সংখ্যা বা তরঙ্গ সংখ্যা সেটাও ম্যাক্সিমাম হবে, বাট ল্যামডাকে তখন মিনিমাম হতে হবে, কারণ ল্যামডাটা এখানে ব্যস্তানুপাতিক অবস্থায় আছে। উল্টোভাবে বলা যায়, যদি আমাদের এনার্জিটা ম্যাক্সিমাম হয়, মানে মিনিমাম হয় যদি, তারপর কম্পাঙ্ক যদি মিনিমাম হয়, ওয়েভ সংখ্যা বা তরঙ্গ সংখ্যা যদি মিনিমাম হয়, তাহলে ল্যামডাকে আমাদের অবশ্যই ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এখান থেকে সম্পর্কটা আমরা এইভাবে লিখতে পারি, ই যদি মিনিমাম হয় সেটা অবশ্যই কম্পাঙ্ককে মিনিমাম করবে, তরঙ্গ সংখ্যা সেটাকেও মিনিমাম করবে, কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যেটা সেটাকে ম্যাক্সিমাম করবে। এটা একটা সম্পর্ক। সেম এটার বিপরীত সম্পর্কটা তোমরা মনে রাখতে পারো, যদি শক্তি সর্বোচ্চ হয় তাহলে আমাদের কম্পাঙ্কটাও সর্বোচ্চ হবে, আমাদের ওয়েভ সংখ্যা বা তরঙ্গ সংখ্যা এটাও সর্বোচ্চ হবে, বাট তখন আমাদের যেই তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটা সর্বনিম্ন হতে হবে। তাহলে আমাদের যদি দুইটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে পারি কিভাবে? আমরা এভাবে তৈরি করতে পারি, দ্যাট মিনস E1/E2 is equal to nu1/nu2 is equal to nu bar 1 nu bar 2, দ্যাট মিনস প্রথম ও দ্বিতীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক মানে ওয়েভ সংখ্যা বা বলা যায় তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু ল্যামডাটা উল্টে যাবে, λ2/λ1 হবে। তারপরে আমরা একটা ছোট্ট গ্রাফ দেখতে পারি, একটা না দুইটা গ্রাফ দেখব আমরা, দুইটা সম্পর্কের জন্য দুইটা গ্রাফ দেখব। একটা সম্পর্ক হচ্ছে কি যে এনার্জি এবং কম্পাঙ্ক এরা দুজন কিন্তু একে অপরের সমানুপাতিক, তাই না? তাহলে আমি যদি এটার গ্রাফ দেখি, এনার্জি হচ্ছে আমাদের কম্পাঙ্কের সমানুপাতিক, তো যেহেতু সমানুপাতিক হবে তাই এটার গ্রাফ হবে অনেকটা সরলরৈখিক, দ্যাট মিনস মূলবিন্দুগামী রেখার মতো। আমি জাস্ট ছোট্ট করে দেখাই, যদি তুমি এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে কম্পাঙ্ক রাখো, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি এনার্জি বা শক্তি ই রাখো, তাহলে আমাদের গ্রাফটা হবে মূলবিন্দুগামী অথবা 45 ডিগ্রি কোণ করে থাকবে এক্স অক্ষের সাপেক্ষে। আমরা এখানে আরেকটা গ্রাফ দেখতে পারি, সেটা হচ্ছে এনার্জি ই সমানুপাতিক 1/λ, দ্যাট মিনস ল্যামডা বলতে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছি। তাহলে এটার গ্রাফটা যেরকম হবে সেটা হচ্ছে, এখানে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পাবো, এক্স অ্যাক্সিস বরাবর বসাবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাকে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে এনার্জি ই। তো এই ক্ষেত্রে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্কতে আমাদের গ্রাফটা হয় অনেকটা হাইপারবোলার মতো, তার মানে আমাদের গ্রাফটা অনেকটা হবে এরকম। এটা কিন্তু সোজা নিচে নামবে না, এটা সরাসরি এরকম হাইপারবোলার মতো একটু বাঁকা হয়ে নামবে। তো এই দুটা গ্রাফ অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যেখানে দেখতে পাচ্ছি প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ, এই প্ল্যাঙ্কের ধ্রুবকেরও কিন্তু একটা নির্দিষ্ট সূত্র আছে। তাহলে আমি একটু এখানে মার্ক করতে পারি জিনিসটা, সেটা হচ্ছে এইচের জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ ইজ ইকুয়াল টু তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে শক্তি সেই শক্তির পার্থক্যটা এবং তার সাথে যে সময় সেই সময়ের পার্থক্যের গুণফল। তার মানে খুবই সহজ জিনিস যে যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনো একটা পার্টিকেলের উপর যাবে, এই শক্তিটা একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু পড়তে পারে। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুর উপর তড়িৎচুম্বকীয় তরঙ্গ ফেলো তাহলে
অবশ্যই একটা নির্দিষ্ট সময় ধরে তুমি সেটাকে ফেলবে, ওই সময়টা হচ্ছে ডেলটি। এবং ওই সময়টুকুতে যতটুকু পরিমাণ শক্তি শোষণ করবে ওই বস্তুটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে, সেই সময় মানে সেই শক্তিটা হচ্ছে কি আমাদের ডেলি। মানে খুব সহজ বিষয় যে সূর্য আমাদের পৃথিবীতে আলো দেয়, তাই না? এখন ধরো সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত শীতকালে সূর্য আলো দেয়। এই যে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সময়টা হচ্ছে আমাদের ডেলটি, এবং এই আলো দেওয়ার ফলে পৃথিবী যতটুকু পরিমাণ শক্তি পাচ্ছে সেটাই হচ্ছে কি ডেলি। এই দুটার গুণফলটাই হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তার মানে এনার্জি এবং টাইমের গুণফলটাই হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ডেল দিয়ে আমি কি বোঝাচ্ছি? একটা নির্দিষ্ট পার্থক্য বোঝাচ্ছি। দ্যাট মিনস সকাল 7টা থেকে বিকাল 5টা অবশ্যই একটা সময়ের পার্থক্য আছে, আবার যতটুকু এনার্জি দিয়েছে তারও কিন্তু একটা পার্থক্য আছে। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত অবশ্যই এনার্জির মধ্যে কিছু গ্যাপ আছে, তো এই গ্যাপটাই হচ্ছে কি ডেলি। তারপরে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এবং প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট মোটামুটি একটা নির্দিষ্ট ভ্যালুয়ে রয়েছে বা একটা নির্দিষ্ট মানে রয়েছে। এই মানটা আমাদের মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে 6.63 ইন্টু 10^34। ইউনিট কী হবে? এনার্জি বা শক্তির ইউনিট হচ্ছে জুল, টাইম বা সময়ের ইউনিট হচ্ছে সেকেন্ড। তার মানে 6.63 ইন্টু 10^34, এটা হচ্ছে আমাদের টোটাল এইচ এর ফর্মুলা বা এইচ এর সূত্র, বা বলা যায় এইচ এর মান। এবার এই যে আমরা এনার্জি বা শক্তি ই দেখতে পাচ্ছি, এটার কিন্তু দুইটা ইউনিট আছে। আমি যদি এই জায়গাটাতে ছোট্ট করে লিখি, খেয়াল করে দেখো, এনার্জি বা ই ওর ইউনিট কিন্তু দুটো, একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর একটা হচ্ছে জুল। আমরা কিন্তু জুলকে চিনি, বাট ইলেকট্রন ভোল্টকে কিন্তু তেমন একটা চিনি না। বাট কেমিস্ট্রি যখন পড়বো তখন অবশ্যই ইলেকট্রন ভোল্ট বা শক্তির এই এককটাকে আমাদের চিনতে হবে। তো এখন এই দুইটা এককে আমাদের এনার্জি বা ই এর একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু থাকে বা একটা নির্দিষ্ট ফর্মুলা থাকে। ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, যদি আমি লিখি ই ইজ ইকুয়াল টু, আমরা জেনেছিলাম যে এইচ ইন্টু সি ডিভাইড বাই ল্যামডা হয়, তাই না? আমরা এই সূত্রটা পেয়েছি একদম এই জায়গাটাতে, আমি আরেকবার দেখাচ্ছি স্টার দিয়ে। এখানে আমাদের ছিল ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার একটা মান আছে 6.63 ইন্টু 10^34 জুল সেকেন্ড, এবং সি যেটা আলোর বেগ তারও কিন্তু একটা মান আছে, আর ল্যামডা সেটার কিন্তু কোনো মান নেই। তার মানে আমি যদি এইচ এবং সি গুণ করি তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা মান পাবো। এখন আমি এটাকে গুণ করে আর দেখাচ্ছি না, সেটা তোমরা করবে। আমি জাস্ট এখানে 3টা কন্ডিশন দিই। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের ল্যামডাটা যখন মিটার এককে থাকবে, দ্যাট মিনস আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা যখন মিটার এককে থাকবে, তখন এইচ এবং সি গুণ করলে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, এবং সেই মানটা হবে আমাদের 19.89 ইন্টু 10^26। আচ্ছা, এটা অনেকটা ছোট হয়ে গেছে, আমি এটা নিচের লাইনে একটু বড় করে লিখি। অর্থাৎ তোমার এনার্জি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তির একটা নির্দিষ্ট মান পাবে তুমি। ল্যামডা যখন মিটারে থাকবে তখন এর মান হবে 19.86 ইন্টু 10^26, এবং এটা হবে আমাদের জুল ইউনিটে। অর্থাৎ আমাদের টোটালটা হচ্ছে আমাদের জুল ইউনিট। যদি আমি একটু ব্র্যাকেটটা ক্লোজ না করি, তাহলে এটা হচ্ছে আমাদের জুল। তাহলে ই যেটা বা শক্তি যেটা, সেটার একটা একক হচ্ছে জুল, আর জুল এককে তখনই থাকবে যখন আমি ল্যামডাটাকে মিটারে রাখবো। আর তখন প্ল্যাঙ্কের ধ্রুবক এবং আলোর গতিকে গুণ করলে আমরা 19.86 ইন্টু 10^36 মানে 26 পাবো। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দ্যাট মিনস ই জিনিসটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। আচ্ছা, আমি সেম কালারই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে কি, ই ইজ ইকুয়াল টু, তুমি যদি এখন এই ল্যামডাটাকে মিটারে না রেখে অ্যামস্ট্রনে রাখো। আচ্ছা, আমার এখানে জায়গা স্বল্পতা, তো আই থিঙ্ক আমি এই জায়গাটাতে ছোট্ট করে লিখি, ই ইজ ইকুয়াল টু, টোটালটাকে আমি এখন অ্যামস্ট্রঙে রাখলাম ল্যামডাকে। অ্যামস্ট্রন মানে হচ্ছে কি? অ্যামস্ট্রন মানে হচ্ছে, তোমরা জানো যে 1 অ্যামস্ট্রন ইজ ইকুয়াল টু 10^10 মিটার। এটা এখানে লিখে রাখলাম, 1 অ্যামস্ট্রন ইজ ইকুয়াল টু 10^10 মিটার, মানে অনেক ছোট একটা দৈর্ঘ্যের একক। তাই যদি হয় তাহলে আমাদের এখানে যে মানটা পাবো উপরে, সেটা হচ্ছে 12,400 পাবো। দ্যাট মিনস 12,400 পাবো, এবং সেক্ষেত্রে আমাদের যে ইউনিটটা পাবো এনার্জির, সেটা হবে ইলেকট্রন ভোল্ট। এবং ফাইনালি আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে তুমি যদি ল্যামডার মানটা অ্যামস্ট্রঙে না রেখে ন্যানোমিটারে রাখো, তাহলে কিন্তু অন্য একটা মান আসবে। কত আসবে সেটা আমরা এই উপরের এই জায়গাটাতে লিখে ফেলি, একদম শুরুতে লিখে ফেলি। খেয়াল করো, যদি আমরা এখানে ল্যামডাকে অ্যামস্ট্রনে না রেখে ন্যানোমিটারে রাখি, তাহলে হিসাব করলে আমরা পাবো ন্যানোমিটার মানে কি? ন্যানোমিটার মানে হচ্ছে এক ধাপ বেশি। দ্যাট মিনস 10^9 মিটার হচ্ছে 1 ন্যানোমিটার, আর 10^10 হচ্ছে আমাদের 1 অ্যামস্ট্রন। তো সেই ক্ষেত্রে আমাদের
12,000 যেটা সেটা কমে যাবে 1240-এ কনভার্ট হবে। তার মানে 1240 তখন আসবে উপরে এই দুটোর গুণফল, এবং সেই ক্ষেত্রে এটার ইউনিট হবে কি ইলেকট্রন ভোল্ট। তার মানে এনার্জি যদি আমি শর্টকাটে বের করতে চাই তাহলে এই তিনটে ফর্মুলা ইউজ করতে হবে, যেখানে একটার ইউনিট হচ্ছে কি জুল, বাকি দুইটার ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তাহলে যখন তুমি ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্য হিসেবে মিটার ব্যবহার করবে তখন আমাদের এনার্জি বা শক্তির যে ইউনিট আসবে সেটা আসবে জুলে, এবং উপরের মানটা হবে 19.86 × 10⁻26। আর যখন তুমি ইলেকট্রন ভোল্ট হিসেবে শক্তি ইউজ করবে তখন ল্যামডাটা হয়ে যাবে অ্যামস্ট্রন অথবা ন্যানোমিটার, এবং সেই ক্ষেত্রে সি এবং এইচ এই দুটার গুণফল হিসেবে উপরে মান আসবে 12,400 অথবা 1240 ইলেকট্রন ভোল্ট। তো আমরা যে এখানে এনার্জি বা শক্তি নিয়ে কাজ করছি, এই কাজগুলো কিন্তু করছি আমরা ফোটনের শক্তি নিয়ে, তাই না? তো এই ফোটনের শক্তিটা কিন্তু একটা ইন্টারেস্টিং শক্তি, সেটা কেমন তা জানার জন্য আমরা একটু আগের স্লাইডে চলে যাই। ফোটনের শক্তিটা হচ্ছে এরকম যে যদি তুমি দেখো কোনো একটা বস্তু এখানে আছে, ধরা যাক এটা একটা পাত, যে কোনো একটা জিনিসের পাত হতে পারে বা একটা সলিড বস্তু হতে পারে, তুমি ওর উপর একটা ফোটন ছুঁড়ে মারলে, দ্যাট মিন্স ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছুঁড়ে মারলে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছুঁড়ে মারলে, এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কিন্তু অবশ্যই কী থাকবে, ফোটন থাকবে। তাহলে ফোটনের মধ্যে কী থাকবে, এনার্জি বা ই থাকবে, যেটা আমরা একটু আগে বের করেছি অনেক ফরম্যাটে। তো এই যে শক্তিটা সে কিন্তু ওই বস্তুর উপর যখন ফেলবে তখন ওই বস্তুর মধ্যে কিন্তু অনেকগুলো অণু থাকবে বা পরমাণু থাকবে। অণু আর পরমাণুর মধ্যে কিন্তু ইলেকট্রন জিনিসটা থাকে, তোমরা জানো অলরেডি পরমাণুর একটা মূল কণিকা হচ্ছে ইলেকট্রন। তাহলে ফোটন যেটা, এটা কিন্তু প্রোটন না, এটা হচ্ছে ফোটন বা আলোর যে শক্তির কণা আছে সেটা, এটা তার শক্তিটা ইলেকট্রনকে ট্রান্সফার করে দেবে। তার মানে একটা জিনিস খুবই ক্লিয়ার যে ফোটন কিন্তু চাইলেই তার মধ্যে থাকা ই বা শক্তিটা ইলেকট্রনকে দিতে পারে। ইলেকট্রন পরবর্তীতে ওই শক্তিটা নেওয়ার পর সে বিভিন্ন কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে সেটা আমরা বোরের পরমাণু মডেলে জানবো। তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে ফোটন যখন কোনো একটা বস্তুর উপর পড়বে সে তার শক্তি বা ই বা এনার্জি এটা সেই বস্তুতে থাকা বিভিন্ন অণু বা পরমাণুর মধ্যে ইলেকট্রনকে দিতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে ফোটনটা দেখতে পাচ্ছি, ফোটনে কিন্তু আবার কোনো ভর থাকে না, দ্যাট মিন্স ফোটনের এম কিন্তু থাকে হচ্ছে 0, কিন্তু ফোটনের ভর না থাকলেও তার ভরবেগটা থাকে। আমরা ভরবেগ বলতে কি জানি, m × v, দ্যাট মিন্স গতিশীল অবস্থায় ফোটনের ভরবেগ থাকবে, বাট স্থির অবস্থায় কিন্তু ফোটনের কোনো ভরবেগ থাকে না, দ্যাট মিন্স মানে ভর থাকে না, ভরটা হচ্ছে 0 থাকে। এই জন্য তোমরা বলবে যে মানে মাঝে মাঝে শুনবে আলো যেটা, আলোর কিন্তু ভর নেই কিন্তু ভরবেগ আছে। তার মানে আলো যেহেতু ফোটন কণা নিয়ে তৈরি বা শক্তির প্যাকেট নিয়ে তৈরি, তাই আলোর কখনোই ভর থাকে না, বাট ভরবেগ থাকে। তারপরে তোমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে দুই ধরনের বিকিরণ আমরা দেখব। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখা, কেননা আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের যেহেতু তত্ত্ব বা থিওরি পড়েছি, এবং ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি অনুসারে কিন্তু আমরা দেখেছি যে ফোটনের নির্দিষ্ট শক্তি থাকে। ওই শক্তি অনুসারে আমরা এখানে দুই ধরনের বিকিরণ দেখতে পাই, একটা হচ্ছে একবর্ণী বিকিরণ, আরেকটা হচ্ছে বহুবর্ণী বিকিরণ বা বহুবর্ণ বিকিরণ। একবর্ণী বিকিরণে বা মনোক্রোমাটিক রেডিয়েশনে যেটা ঘটে সেটা হচ্ছে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য বা প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যেই কী বলবো কালার বা তরঙ্গ দৈর্ঘ্য সেটা একই থাকে, বা শক্তির কথা যদি বলি তাহলে সেটা একই থাকে। আর বহুবর্ণী বিকিরণে কিন্তু আমাদের শক্তির পরিমাণ বা তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো বিষয়টা কীরকম যে ধরো তুমি কোনো একটা বস্তুর উপর বা কোনো একটা তলের উপর নির্দিষ্ট শক্তির একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছুঁড়ে মারলে, আমি একটু তলটা দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে আমাদের তল, এই তলের মধ্যে তুমি কি করলে একটা নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছুঁড়ে মারার পর সেটা কিন্তু শক্তি শোষণ করবে, তাই না? আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে শোষণ করতে পারে যে কোনো একটা বস্তু। শোষণ করার পর সে হচ্ছে শক্তি বিকিরণ করবে। এখন তার যে শক্তির বিকিরণটা, এই বিকিরণটা কিন্তু অনেকগুলো হতে পারে। দ্যাট মিনস সে এখানে একটা শক্তি বিকিরণ করলো, এখানের একটা শক্তি বিকিরণ করলো, তো এইভাবে অনেকগুলো সে বিকিরণ তৈরি করলো। এখন তুমি যদি ই শক্তির একটা তরঙ্গ দৈর্ঘ্য এভাবে ছুঁড়ে মারো, এবং সে যদি সবগুলো সেম শক্তি তৈরি করে, সেম শক্তি বলতে ধরো এটা হচ্ছে E1, এটাও হচ্ছে E1 এবং এটা হচ্ছে E1, তো এতগুলো যদি একই রকম শক্তির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সে বিকিরণ করে, তাহলে আমরা বলতে পারি এই ই শক্তি সম্পন্ন আমাদের যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছিল সেটাই হচ্ছে একবর্ণী বিকিরণ। তার মানে এখানে একবর্ণী বিকিরণ বলতে আমরা কিন্তু বোঝাচ্ছি যে যখন কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য অনেকগুলো একই শক্তি সম্পন্ন বিকিরণ তৈরি হবে, তখন তাদের প্রত্যেকেই
একবর্ণী বিকিরণ। তার মানে এখানে আমরা E1 যে দেখতে পাচ্ছি এরা সবাই হচ্ছে কি একবর্ণী বিকিরণের বৈশিষ্ট্য। এখন এই একবর্ণী বিকিরণের জন্য আমরা বলতে পারি না যে হচ্ছে আমাদের মোট শক্তি ছিল কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের এবং সেই শক্তিটা অনেকগুলো E1 ভাগ হয়ে গেছে। তার মানে E1 প্লাস E1 প্লাস E1 এরকম অনেকগুলো হবে। আমি এখানে জাস্ট 3টা দেখিয়েছি, বাট এখানে অনেকগুলো হবে। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি এখানে আসলে n সংখ্যক E1 আছে। তাহলে এই n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, মানে এর মান 1 2 3 4 যা খুশি হতে পারে, এবং E1 হচ্ছে আমাদের একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের এনার্জি, বা বলা যায় একটা ফোটনের এনার্জি। কেননা যখন তুমি এখানে রেডিয়েশনটা তৈরি করবে সেই রেডিয়েশনে কিন্তু অনেকগুলো ফোটন থাকে। তার মানে E1কে আমরা মাঝে মাঝে এনার্জি অফ 1 ফোটন বলতে পারি। তো এই ঘটনাটা ঘটে শুধুমাত্র একবর্ণী বিকিরণের ক্ষেত্রে। তো আরেকটু স্পেসিফিকভাবে যদি বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিক্ষেপ করছো এই প্লেটের মধ্যে বা এই তলের মধ্যে, সে তল করেছে কি, সেই তল তোমার এনার্জিটা পেয়ে তার মধ্যে থেকে এক্সট্রা কিছু এনার্জি নির্গত করেছে। দ্যাট মিনস শক্তিটাকে সে কনভার্ট করেছে অনেকগুলো E1 শক্তিতে, এবং প্রত্যেকটা E1 শক্তি আসলে এক একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য দায়ী, এবং প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কিন্তু অবশ্যই ফোটন থাকবে। আমি ধরে নিলাম একটা করে ফোটন আছে, তো একটা করে যদি ফোটন এভাবে নির্গত হয় তাহলে প্রত্যেকটা ফোটনের শক্তি হচ্ছে কি এখন E1। আর এখানে যেহেতু n সংখ্যক আমাদের তরঙ্গ মানে বিকিরণ হয়েছে বা ইমিট হয়েছে, তাই এই n সংখ্যাটা তখন কি হিসেবে কাজ করবে, ফোটন সংখ্যা হিসেবে কাজ করবে। তার মানে আমি বলতে পারি n হচ্ছে আসলে এখানে ফোটন সংখ্যা হিসেবে কাজ করে, এবং E1 হচ্ছে প্রত্যেকটা ফোটন যে এনার্জি নিয়ে নির্গত হচ্ছে ওই তল থেকে সেই এনার্জি হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ফর্মুলা যদি আমি একবর্ণী বিকিরণ নিয়ে কাজ করি। তারপর আমরা বহুবর্ণ বিকিরণ যদি দেখতে চাই তাহলে বহুবর্ণ বিকিরণে কি হয়, আচ্ছা একবর্ণী বিকিরণের একটা এক্সাম্পল তোমাদের দেওয়া উচিত, সেটা হচ্ছে লেজার লাইট। তোমরা সবাই লেজারের নাম শুনেছ বা লেজার রশ্মির নাম শুনেছ, তো এই LASER লেজারটা আসলে একবর্ণী বিকিরণের উদাহরণ। এখন বহুবর্ণী বিকিরণে যেটা হয় সেটা হচ্ছে তোমার এখানে তলটা কিন্তু আগের মতোই ফিক্সড আছে, এবং তুমি করেছো কি এই তলের উপর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিক্ষেপ করেছ, এবং তার শক্তিটা আমি ধরলাম আগের মতোই E। এখন এই তলটা আমাদের এই শক্তিটাকে অ্যাবজর্ব করে নিবে, তারপর সে কিন্তু আমাদের শক্তিটাকে বিকিরণ করবে। কেননা কোনো একটা বস্তু কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ থেকে শক্তি নিতেও পারে, তারপর সেটাকে বিকিরণও করতে পারে। যেমন সূর্য থেকে আমাদের পৃথিবী শক্তি নেয়, তারপর সেটাকে কিন্তু বিকিরণও করে দেয়। কিন্তু এই বিকিরণটা এখন হবে ভিন্ন ভিন্ন শক্তিতে। দ্যাট মিনস একটা বিকিরণ হচ্ছে ধরো E1 শক্তিতে, তারপরে আমি ধরে নিলাম আরেকটা বিকিরণ ধরো E2 শক্তিতে। তো এভাবে আমাদের, আচ্ছা এটা E1 না হয়ে E2 হবে, এভাবে আমাদের ভিন্ন ভিন্ন শক্তিতে কিন্তু আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গটা বিকিরণ হতে পারে। যেমন আমি যদি আরেকটা দেখাই এই কালারের, তাহলে দেখতে পাচ্ছি এখানে আরেকটা বিকিরণ হয়ে গেছে, যেটা হচ্ছে E3 শক্তিতে। তখন এই ধরনের বিকিরণকে বলা হয় বহুবর্ণ বা বহুবর্ণী বিকিরণ। তার মানে এখানে ভাগ হয়ে যাচ্ছে E1 শক্তিতে, তারপর হচ্ছে E2 শক্তিতে, E3 শক্তিতে, এভাবে অনেকগুলো শক্তিতে সে ভাগ হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাহলে প্রত্যেকটা শক্তি যেহেতু আলাদা, তার মানে প্রত্যেকটা শক্তির জন্য কম্পাঙ্ক কী হবে, আলাদা হবে। এখন আমি যদি বলি যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমি নিক্ষেপ করেছি তলের উপর, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মানে কম্পাঙ্ক হচ্ছে নিউ। কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে সে নিউ ইজ ইকুয়াল টু কী হবে, প্রত্যেকটা বিকিরণ হওয়া তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের সমান হবে। তার মানে এটা হবে নিউ 1 প্লাস হচ্ছে নিউ 2 প্লাস হচ্ছে নিউ 3 প্লাস ডট ডট ডট। তার মানে যখন আমাদের শক্তিটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে কম্পাঙ্কটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমরা এখানে এই সম্পর্কটা তৈরি করতে পারি। আবার আমরা জানি নিউ আসলে কার সমান, নিউ হচ্ছে আমাদের সমানুপাতিক 1/λ। তার মানে কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। সেজন্য আমরা এই নিউর জায়গায় 1/λ দিতে পারি, যেখানে ল্যামডা হচ্ছে আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্যটা বা বলা যায় যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ছুঁড়ে মেরেছি সেটার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তাহলে 1/λ হবে কি 1/λ1 প্লাস 1/λ2 প্লাস 1/λ3 প্লাস ডট 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 যতটুকু পর্যন্ত চলে। তাহলে এখানে নিউ 1 নিউ 2 নিউ 3 হচ্ছে কি আমাদের এই যে বিকিরণ করা যে বহুবর্ণ বিকিরণ পাচ্ছি এদের প্রত্যেকের কম্পাঙ্ক। আবার λ1 λ2 λ3 এগুলো হচ্ছে কি বিকিরণ হওয়া যেই আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ পেয়েছি তাদের প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিসও কনফার্ম, সেটা হচ্ছে
পলিক্রোমাটিক রেডিয়েশন বা বহুবর্ণ বিকিরণে কিন্তু ভিন্ন ভিন্ন কম্পাঙ্কযুক্ত বা ভিন্ন ভিন্ন তরঙ্গযুক্ত বা তরঙ্গদৈর্ঘ্যযুক্ত অনেকগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হিসেবে থাকে। এবং এখানে আমি আরেকটা বিষয় তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের বাসাবাড়িতে যে লাইটগুলো আমরা ব্যবহার করি বা এলইডি লাইট যে আমরা ব্যবহার করি বা টেলিভিশনে যখন আমরা বা মোবাইলের স্ক্রিনে যখন আমরা বিভিন্ন লাইট দেখি বা আলো দেখি, এগুলো কিন্তু বহুবর্ণ বিকিরণের এক্সাম্পল। কেননা তোমরা যখন মোবাইলে এই লেকচারটা দেখছো, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন কালার দেখতে পাচ্ছ। তার মানে এই যে ভিন্ন ভিন্ন কালার বা বর্ণ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এক একটা ভিন্ন ভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্দেশ করে। যেমন তোমরা এখানে সবুজ আলো দেখতে পাচ্ছ, E3 গ্রিন কালারের লেখা, তার মানে এটার জন্য মোটামুটি 400 থেকে 500 তরঙ্গদৈর্ঘ্যের আলো কাজ করে। আবার তোমরা এখানে রেড দেখতে পাচ্ছ, এটার জন্য মোটামুটি 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো কাজ করে। তাহলে আমাদের বাস্তব জীবনে যত কিছু বিউটিফুল, রঙিন যা কিছু দেখি না কেন, সব কিছু হচ্ছে বহুবর্ণ বিকিরণের এক্সাম্পল।